এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু। 12.5 লাখ শিক্ষার্থীর অংশগ্রহণ। প্রশ্নের মান ও পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। অনেক সহজ কোশ্চেন হয়েছে। পরীক্ষা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। যতটা কঠিন মনে করছিলাম অতটা কঠিন করে নাই। যতটুকু এক্সাম দিয়েছি আশা করি ভালো হবে। তুলনামূলক সহজ ছিল। বন্ধুকের গলি মিস যাবে, আমার এ প্লাস মিস যাবে না ইনশাআল্লাহ। সিকিউটা অনেক সহজ হয়েছে, এমসিকিউটা তুলনামূলক একটু হার্ড হয়েছে। ময়মনসিং বোর্ড হয়তো কঠিন হবে, তেমনটা হয়েছে না, ভালোই সহজ হয়েছে। গতবারের তুলনায় এবার প্রশ্ন অনেক সহজ হয়েছে। আশা করি সামনের পরীক্ষাও খুব ভালো হবে। করোনা ও ডেঙ্গু সংক্রমণ ঠেকাতে বিশেষ তৎপরতা। প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর অবস্থান শিক্ষা উপদেষ্টার। প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অন্যান্য সমস্যা দিচ্ছিল, সেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করে যেভাবে এসএসসিটা করেছি, এইচএসসিটাও আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা এবং আমি সাদিক হাসান ইমন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচিত সরকারের অপেক্ষায় ইইউ। বিএনপির সঙ্গে বৈঠকে ফেব্রুয়ারিতে ভোটের বিষয়ে স্বস্তি প্রকাশ মিলারের। ইসির সম্পূর্ণ স্বাধীনতায় জোর নেতাদের। জাতীয় নির্বাচনে অনিয়মের মামলায় আদালতে সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়াল। পুলিশের 10 দিনের রিমান্ড আবেদনের ওপর চলছে শুনানি। সব ধরনের চালের তো দাম বাড়ছে, খাবো এখন আমরা কোনটা? জবাবদিহি করতে হয় না কারো কাছে, যে জন্য এইভাবে বাড়তি নিতে পারতেছি। ভরা মৌসুমেও চাল নিয়ে চালবাজি। কেজিতে বেড়েছে 3 থেকে 8 টাকা। মিলার সিন্ডিকেটে জিম্মি ভোক্তা। মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি ভোক্তার ডিজি। শুরু হলো চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার 11টি বোর্ডে অংশ নিলেন 12,51,000 শিক্ষার্থী। পরীক্ষা শেষে প্রশ্নের মান ও পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। এদিকে প্রশ্ন ফাঁস ঠেকাতে সরকারের কঠোর অবস্থানের কথা জানান শিক্ষা উপদেষ্টা। খানিকটা পরেই বসতে হবে জীবনের দ্বিতীয় পাবলিক পরীক্ষায়, তাই শেষ মুহূর্তে নিজের প্রস্তুতি ছালিয়ে নেয়ার চেষ্টায় শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সারা দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে 12,51,111 জন পরীক্ষার্থী অংশ নেন এইচএসসি ও সমমানের পরীক্ষায়। এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে। আগে ভাগে পৌঁছে কেন্দ্রের সামনে অপেক্ষা শেষে সকাল 9টায় মাস্ক পরে লাইন ধরে প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা শেষে প্রশ্নের মান ও পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। এমসিকিউটা একটু হার্ড হয়েছে, কিন্তু প্রশ্নটা লিখিত যেটা সেটা একটু সহজ হয়েছে। প্রশ্ন অনেক সহজ হয়েছে, এমসিকিউটা জানি না, বাট সিকিউ অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। হলের পরিবেশটা আলহামদুলিল্লাহ সব মিলে অনেক ভালো ছিল, শান্ত ছিল এবং আগের থেকে একটু কঠিন ছিল আর কি। ঘাটটা বেশ ইজি আসছে, আর মোটামুটি পড়লে সবারই কমন পড়বে। বন্ধুকের গলি মিস যাবে, আমার এ প্লাস মিস যাবে না ইনশাআল্লাহ। এসএসসি এই কলেজ থেকে দিয়েছি, সো এতটা ভয়ও পাই না। যাক আলহামদুলিল্লাহ সবকিছু ভালো ছিল। এদিকে নিষেধাজ্ঞা থাকলেও কেন্দ্রের সামনে ছিল অভিভাবকদের চিরাচরিত জটলা। আর ডেঙ্গুর প্রকোপের মধ্যেই অনেক কেন্দ্রের আশেপাশে আবদ্ধ খাল ও ময়লার ভাগাড় সহ পরিবেশ নিয়ে অসন্তুষ্ট অভিভাবকরা। ডেঙ্গুর পুরা কারখানা, আমি তো ভয়ে আছি যে বাচ্চা ডেঙ্গু হবে কিনা। খুবই অস্বস্তিকর পরিবেশ। উচিত ছিল স্যারের কর্তৃপক্ষের যেগুলা পরিষ্কার করার। রাস্তাঘাট সম্পূর্ণ ময়লার গাড়ি দিয়ে ভর্তি। এখানে ন্যূনতম ব্লিচিং পাউডার দিলে হয়তো গার্ডিয়ানরা একটু স্বস্তি বোধ করছে। রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার। বলেন, প্রশ্ন ফাঁস সহ সব অপচেষ্টা ঠেকাতে সতর্ক অবস্থানে আছে সরকার। প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অন্যান্য সমস্যা দিচ্ছিল, সেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করে যেভাবে এসএসসিটা করেছি, এইচএসসিটাও আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি। আগামী 10 আগস্ট শেষ হবে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এইচএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফলের পাশাপাশি নিজের মেধা ও যোগ্যতা দিয়ে আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগ করতে চান আজকের এইচএসসি পরীক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এইচএসসিতে এবারে সবচেয়ে বেশি শিক্ষার্থী অংশ নিলেন ঢাকা বোর্ডে আর কম বরিশালে। সকালে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন তারা।
অনিয়ম নজরদারিতে কেন্দ্রের আশেপাশে ছিল একাধিক দল। প্রস্তুতি বিবেচনায় প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। সকাল 10টা থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও 8:30টা থেকেই কেন্দ্রে আসতে শুরু করেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। প্রবেশপত্র ও প্রয়োজনীয় উপকরণ নিয়ে কেন্দ্রের ভেতরে প্রবেশের আগে শিক্ষার্থীদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করেন স্বেচ্ছাসেবকরা। বৃহস্পতিবার প্রথম দিনে অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্রের পরীক্ষা। এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছেন ঢাকা বোর্ডে 2,91,241 জন, আর সবচেয়ে কম বরিশাল বোর্ডে 61,025 জন। প্রথম দিনের পরীক্ষা শেষে শিক্ষার্থীদের অনেকে জানালেন প্রস্তুতি অনুযায়ী প্রশ্নপত্র নিয়ে সন্তুষ্ট তারা। কেউ কেউ জানিয়েছেন অসন্তোষের কথাও। কিছু প্রবলেমের জন্য প্রিপারেশন খারাপ ছিল, কিন্তু পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। পরীক্ষা হয়েছে, ভালো হয়েছে, শুধু এমসিকিউগুলো একটু কনফিউজিং ছিল, সম্পূর্ণ ভালোভাবে আনসার করতে পারছি। এবার প্রশ্ন অনেক সহজ হয়েছে, আর সবগুলো সিকিউ লিখতে পারছি। যা প্রত্যাশা করছি তাই আসছে বা কমন পড়ছে। প্রশ্ন প্যাটার্নটা আমি মনে করি বিগত সাল থেকে এবার একটু ডিফিকাল্ট টাইপের হয়েছে। নকলমুক্ত পরীক্ষা গ্রহণের লক্ষ্যে কেন্দ্রের আশপাশে দায়িত্ব পালন করে একাধিক নজরদারি দল। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নেওয়া হয় সব ধরনের ব্যবস্থা। এবার প্রশ্ন ফাঁসের ব্যাপারে আমরা খুবই সচেতন। সরকারি বিভিন্ন তরফ থেকে প্রশ্ন ফাঁসের মতো কোনো ঘটনা, কোনো গুজবও ছড়ায়নি। এছাড়া সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ করতে প্রতিটি কেন্দ্রেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি মোতায়েন ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। হত্যায় তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ 30 জনের সম্পৃক্ততা মিলেছে। প্রসিকিউশন জানায়, নিরস্ত্র আবু সাইদকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। রোববার এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। চলতি বছরের 13 জানুয়ারি শহীদ আবু সাইদের পরিবারের পক্ষ থেকে 25 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়। তদন্ত শেষে গত মঙ্গলবার প্রসিকিউশনে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। অভিযুক্ত করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামানকেও। এর মধ্যে কারাগারে আছেন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, সাবেক প্রক্টর শরীফুল ইসলাম এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। তদন্ত প্রতিবেদন অনুযায়ী 30 জনের বিরুদ্ধে ওনারা প্রতিবেদন দাখিল করেছেন, ডকুমেন্টস আমাদের কাছে দাখিল করেছেন, যাদেরকে আপনারা দেখেছেন এবং ইতিমধ্যে ট্রাইব্যুনালে তাদেরকে সোনারেস্ট দেখানো হয়। তদন্ত প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, নিরস্ত্র আবু সাইদকে হত্যার উদ্দেশ্যেই গুলি করা হয়। রোববার দাখিল করা হবে আনুষ্ঠানিক অভিযোগ। সাক্ষ্য প্রমাণে সেই নির্মমতার চিত্র উঠে আসবে আদালতের কাঠগড়ায়। বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সে কাউকে আক্রমণ করেনি এবং কারা গুলি করেছে সেটাও আপনারা দেখেছেন, কোথা থেকে গুলি হয়েছে সেটাও দেখেছেন, এবং যারা গুলি করেছে তারা আসামি। আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের ছাত্র, কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক। 16 জুলাই শহীদ আবু সাইদ দিবস পালনের ঘোষণা দিয়েছে সরকার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মিথ্যা মামলায় অন্যায়ভাবে কেউ যেন আটক না হয় সে বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজধানীর একটি হোটেলে বিচার বিভাগের সংস্কার নিয়ে আয়োজিত সেমিনারে উপদেষ্টা আরও বলেন, বিচার বিভাগ ও পুলিশ প্রশাসনের সংস্কার দরকার। এই মুহূর্তে বিভিন্ন প্রয়োজনীয় সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং একটি নিরপেক্ষ নির্বাচন নিয়ে কাজ করছে সরকার। অনুষ্ঠানে জাতিসংঘের প্রতিনিধি ফিলিপ রিমোস ছাড়াও অনলাইনে যুক্ত ছিলেন সংস্থাটির মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয়ের দক্ষিণ এশিয়ার উপপরিচালক সুরুচি পান্ত। We have 3 priorities. Number 1 is ensuring speedy and fair trial. Number 2 is addressing the backlog of cases. And number 3 is we didn't only talk about independence of judiciary. Number 3 priority is ensuring accountability of the judiciary for preventing abuses during arrest and interrogation. So basically we are amending the CRPC by reflecting the decisions of the Supreme Court. Because once these are in the CRPC, people will notice it more and people will be more aware of the legal provisions. Why you are failing to stop false cases or arrest of the people, harassment of the people. And whenever I ask that question, I requested everyone, give me the suggestions.
জাতীয় নির্বাচনে অনিয়মের মামলায় সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়ালকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে ঢাকা সিএমএম আদালতে তাকে হাজির করা হয়। শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এর আগে তার 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বুধবার রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়। যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, বিতর্কিত নির্বাচনের অভিযোগে বিএনপি নেতার মামলার 20 নম্বর আসামি সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়াল। একই মামলায় 4 দিনের রিমান্ডে রয়েছেন সাবেক সিইসি KM নুরুল হুদা। জাতীয় নির্বাচনে অনিয়মের মামলায় বিষয়ে ব্রিফ করছেন আইনজীবী, সরাসরি যাচ্ছে সেখানে। করে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে এবং সে সরকারের সঙ্গে আতাত করে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সে অপরাধমূলক ষড়যন্ত্র করেছে। এই অপরাধ সহ আরও অন্যান্য অপরাধগুলি আমরা তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা আজকে বিজ্ঞাপন উপস্থাপন করেন এবং তার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এই রিমান্ডটা মঞ্জুর হয়। রাষ্ট্রদ্রোহিতার একটা অভিযোগের কথা আপনি বলেছেন, ওটা কি মামলা নাকি ডিটেইলস যদি বলতেন? এই যে আমরা প্রথমে দেখলাম প্রথম দিন একই মামলায় যখন সাবেক আরেকজন নির্বাচন কমিশনার হুদা সাহেবকে গিয়ে ওঠানো হয়েছিল, সেই সময় বলা হয়েছিল এখানে জামিন অযোগ্য ধারা, সবগুলো জামিনযোগ্য ধারা। কিন্তু আজকে আমরা দেখছি যে রাষ্ট্রদ্রোহ এবং অর্থ আত্মসাৎ এবং গিয়ে প্রতারণা, বেশ কয়েকটি ধারা নতুন করে যুক্ত হয়েছে। এগুলো কিভাবে যুক্ত হলো? আপনারা জানেন যে আমাদের ক্রিমিনাল যে প্রসিডিউর আছে সেখানে বলা আছে একজন ইমপ্রুভমেন্ট, সে একটা ঘটনা যদি থানা বা কোথাও কোনো কর্তৃপক্ষ আমাদের কোনো ল এনফোর্স এজেন্সির কাছে ইনফর্ম করে, এটাই আমার যথেষ্ট। এরপরে যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি তদন্তের স্বার্থে তিনি তার এই মামলার কোন কোন ধারায় এই মামলাটাকে উনি আনয়ন করবেন তিনি স্থির করবেন। এবং এছাড়াও প্রাথমিক তদন্তে যদি উনি যে ধারাগুলিতে অগ্রসর হওয়ার পরে যদি দেখেন যে এই ঘটনা তদন্ত করতে গিয়ে আরও ধারার সঙ্গে এখানে পাওয়া যাচ্ছে, সেগুলিও উনি সংযোজন করার জন্য বিজ্ঞ আদালতে উনি উপস্থাপন করতে পারেন। গতকালের সেই রিমান্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের পর তদন্তকারী কর্মকর্তা তার তদন্তে দেখতে পেয়েছেন যে এই ঘটনার সঙ্গে আরও বিষয়গুলি জড়িত হয়েছে, সেই জন্য তিনি দরখাস্ত দিয়ে বিজ্ঞ আদালতে তার গত কয়েকদিনের তদন্ত এবং জিজ্ঞাসাবাদের বিষয়গুলি দরখাস্ত আকারে এবং কেস ডকেট আদালতে উপস্থাপন করার কারণে তার বিরুদ্ধে এই ধারাগুলি সংযোজন করা হয়। মাননীয় বিচারক বলছিলেন যে ওনার কাছে জাতির একটু বাড়তি প্রত্যাশা ছিল, তো যদি ওনার কাছে তখনই মনে হয় যে দামি নির্বাচন হয়েছে তাহলে উনি রিজাইন দিতে পারতেন এবং সবাইকে বিষয়টা জানাতে পারতেন, কিন্তু উনি তখন বলছিলেন যে তার পক্ষে এই বিষয়টা সম্ভব ছিল। উনি আদালতে কি বলেছেন একটু যদি বলতেন? উনি আদালতে নিজকে সেভ করার জন্য সমস্ত বক্তব্য সে সরকারের উপর এবং জনগণের উপর দায় চাপিয়ে দিচ্ছেন এবং রাজনৈতিক নেতাদের উপরে দায় চাপিয়ে দিচ্ছেন, জনগণের উপরে চাপিয়ে দিচ্ছেন, সরকারের উপরে চাপিয়ে দিচ্ছেন। এটা সে নিজকে সেভ করার জন্য আমরা বলছি যে না, আপনার এটা জাস্টিফাই করার কোনো আপনার কর্মকাণ্ড অবৈধ এবং অপরাধমূলক যে কাজ, এটা আপনি নিজে অন্যের উপর দোষ চাপিয়ে নিজকে বাঁচানোর জন্য বা নিজের কর্মকাণ্ডকে জাস্টিফাই করার কোনো সুযোগ নাই। যেহেতু এটা সাংবিধানিক পদ, প্রধান নির্বাচন কমিশনার হিসাবে যখন নির্বাচন হয় সকল দায়িত্ব প্রধান নির্বাচন কমিশনারের কাছে দায়িত্ব হয়। রাষ্ট্রের সকল যারা নির্বাচন সংক্রান্ত সকল কর্মচারী নিয়োজিত থাকে এবং বিভিন্ন ডিসিএসপি সহ বিভিন্ন এবং পুলিশ বিভিন্ন এনফোর্সমেন্ট এজেন্সি সবাই কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের আন্ডারে থাকে। অতএব আপনি নিজে অন্যের উপরে দায় ছেড়ে দিয়ে দায় থেকে এড়াইতে পারেন না, এই জন্য আপনাকে এই দায় গ্রহণ করতে হবে। এবং এছাড়াও আরেকটি বক্তব্যে উনি বলেছেন, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সেখানে প্রতি বছর যে টাকা দেওয়া হয় নির্বাচনের সময় প্রত্যেকটা ইনকোয়ারি যারা হয় বিচারকদের দিয়ে ইনকোয়ারি করা হয়, কমিটি করা হয়, সেখানে 20,000 25,000 করে দেওয়া হতো, কিন্তু আপনি প্রত্যেকটা ইনকোয়ারি কমিটি যিনি তার সদস্য ছিল প্রত্যেককে আপনি 5 লক্ষ টাকা করে আপনারা তাদেরকে রিমুনারেশন দিয়েছেন। এইটা কেন দিয়েছেন এটা সদুত্তর উনি দিতে পারেন নাই এবং উনি বলছেন এটা আমি জানি না। সংস্কার ছাড়া হাজার বছরও এদেশে কোনো ভালো নির্বাচন হবে না, ভালো নির্বাচন হবে না, এরকম বলেছে কিনা? আমি এক কথা বলতে চাই, উনি আজকে তার বক্তব্যে
সকল কিছুতে উনি অন্যের উপরে দোষ চাপাবার চেষ্টা করেছেন এবং নিজের ঘাড়ে কোনো দোষ নেওয়ার চেষ্টা করেন নাই এবং উনি নিজের কর্মকাণ্ডকে ওনাকে বলা হয়েছিল আপনি পদত্যাগ করেন নাই কেন তাহলে, এবং সেটার উপরে উনি কোনো ফলপ্রসূ বক্তব্য দিতে পারেন নাই এবং শুধুমাত্র উনি অন্যের উপরে দোষ দিয়ে নিজকে জাস্টিফাই করার চেষ্টা করছেন কার্যকর্মকে, কিন্তু উনি যে একটা সাংবিধানিক দায়িত্বে আছিলেন এবং তার আন্ডারে যে পুরো নির্বাচন এবং রাষ্ট্রযন্ত্র তার হাতে ছিল, এইটাকে তিনি স্বীকার করতে চাচ্ছেন না। রাজধানীর সিএমএম আদালতে ব্রিফ করছিলেন আইনজীবীরা, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় রাজুকের সাবেক ও বর্তমান 23 কর্মকর্তাকে আগামী 29 এবং 30 জুন তলব করেছে দুদক। সংস্থাটির উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত চিঠি রাজুক চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে। ওই 23 কর্মকর্তার মধ্যে আছেন রাজুকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম ও পরিচালক আব্দুর রহমান ভূঁইয়া। এর আগে টিউলিপ সিদ্দিক ও রাজুক সংশ্লিষ্ট সাবেক 9 কর্মকর্তাকে ডাকা হলেও কেউ সাড়া দেননি। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের খবরে স্বস্তি প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এমনটা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার ব্যাপারেও ইইউ অর্থায়ন করতে আগ্রহী। এদিকে দলটির আরেক নেতা সালাউদ্দিন আহমদ বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতে হবে। নির্বাচন কমিশন স্বাধীন রাখার ওপর জোর দিয়েছেন তিনি। বাংলাদেশের উন্নয়ন সহযোগী হওয়ার প্রস্তাব ও আগামী নির্বাচন সহ নানা বিষয়ে বিএনপির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠকে নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে সংবাদ সম্মেলনে আমির খসরু জানান, জাতীয় নির্বাচনের অপেক্ষায় আছে ইউরোপীয় ইউনিয়ন। তারা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের খবরে স্বস্তি প্রকাশ করেছে। বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠায় ইইউ অর্থায়ন করতে চায় বলেও জানান আমির খসরু। নির্বাচনে ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, এই জন্য সবার তো একটা স্বস্তি আছে, সন্তুষ্টি আছে এবং আশা করছে আমরা দ্রুত নির্বাচনের দিকে গিয়ে আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অর্ডারের দেশটা ফিরে যাবে। আগামী দিনে পার্লামেন্টকে তারা সহযোগিতা করতে চাচ্ছে এবং পার্লামেন্টের কার্যক্রমকে স্বচ্ছতার সাথে যাতে পরিচালনা করা যায়, তো ইউর পক্ষ থেকে তারা সহযোগিতা করতে চাচ্ছে এবং যেটা আমাদেরও ইচ্ছা। এদিকে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় যোগ দেন আন্দোলনের শরিক ও গণতন্ত্র মঞ্চের নেতারা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতে হবে। নির্বাচন কমিশনকেও সম্পূর্ণ স্বাধীন থাকতে হবে, যাতে আবার স্বৈরাচার প্রতিষ্ঠা না পায়। নির্বাহী বিভাগকে দুর্বল করার মধ্য দিয়ে কিন্তু রাষ্ট্রে একটি গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী দাঁড় করানো যাবে না। নির্বাহী বিভাগকে নির্বাহী বিভাগের কাজ করতে দিতে হবে, বিচার বিভাগকে বিচার বিভাগের কাজ করতে দিতে হবে, শাসক এবং লেজিসলেচারকে আইনসভাকে তার কাজ করতে দিতে হবে এবং সেখানেই থাকবে একটা কমপ্লিট ব্যালেন্স অফ পাওয়ার। সংসদীয় পদ্ধতিতে স্বৈরাচার প্রতিষ্ঠা হয়েছিল, সেজন্য তো আমরা আইনসভাকে বিলুপ্ত করতে পারবো না, দুর্বল করতে পারবো না। আমাদেরকে চেষ্টা করতে হবে চেক অ্যান্ড ব্যালেন্স। ফ্যাসিবাদের উত্থান ঠেকাতেই এক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্বে না থাকার ব্যাপারে প্রস্তাব করেছে বিএনপি। এমনটা জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করা গেলে স্বৈরাচারের উত্থান বাধাগ্রস্ত হবে। আমরা বলেছি 10 বছরের বেশি কোনো ব্যক্তি বাংলাদেশে প্রধানমন্ত্রীত্বের আসনে বসতে পারবেন না। এখানেই স্বৈরাচারকে রুখে দেয়া হলো, এখানেই ফ্যাসিবাদের উৎপত্তি বন্ধ করে দেয়া হলো। তারপরে কি করা হবে? রাষ্ট্রের সমস্ত সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে এই গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করানো হবে। তার জন্য কি করতে হবে? 1 নম্বর, বিচার বিভাগের কমপ্লিট স্বাধীনতা আমাদেরকে নিশ্চিত করতে হবে। সংস্কার কমিশনে নির্বাহী বিভাগকে দুর্বল করার চেষ্টা দেখা যাচ্ছে বলেও এ সময় অভিযোগ করেন সালাউদ্দিন আহমেদ। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। এনবিআর চেয়ারম্যানের অপসারণ ও যৌক্তিক দাবিতে কলম বিরতি কর্মকর্তা কর্মচারীদের সমবেত হওয়া ঠেকাতে রাজস্ব ভবন আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে অবরুদ্ধ রাখার অভিযোগ।
মাদকাসক্তদের জন্য প্রতিটি বিভাগে সরকার আলাদা কারাগার নির্মাণের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এরই মধ্যে 7টি বিভাগীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে বলেও জানান তিনি। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদক দ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তব্য দেন উপদেষ্টা। বলেন, মাদক পাচারে নারী ও শিশুকে ব্যবহার করা হচ্ছে। প্রতিটি জেলা ও উপজেলায় মাদক বিরোধী প্রচার বাড়ানোর উপর গুরুত্ব দিয়ে উপদেষ্টা আরও বলেন, মাদকাসক্তদের জন্য বিভাগীয় পর্যায়ে নিরাময় কেন্দ্র পরিচালনা করতে হবে। মাদকের ভয়াবহ আগ্রাসনের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। আমাদের দেশের মাদক চোরাচালানের একটি ভয়াবহ বিষয় হলো নারী, শিশু এবং কিশোরদের এই গহীন কাজে ব্যবহার করা হচ্ছে। ফলে তাদের মধ্যে অপরাধ প্রবণতা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি তাদের একটি উল্লেখযোগ্য অংশ মাদকাসক্ত হয়ে পড়েছে। মেহেরপুর খাগড়াছড়ি সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 17 জনকে পুশিন করেছে ভারত। ভোরে মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 8 জনকে বাংলাদেশে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের মধ্যে 3 জনের বাড়ি জামালপুরে, বাকিরা ময়মনসিংহ, খুলনা ও নড়াইলের বাসিন্দা। এদিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে জোর করে পাঠানো হয় নারী ও শিশুসহ 9 জনকে। পরে বিজিবি তাদের উদ্ধার করে বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখে। জ্বালানি ঘাটতির কারণে রফতানিমুখী শিল্প কারখানাগুলো চরম সংকটের মধ্যে আছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। পরিস্থিতি উত্তরণে এলএনজি আমদানি বাড়ানোর পরামর্শ তাদের। পাশাপাশি সিস্টেম লসের বোঝা ব্যবসায়ীদের ওপর না চাপিয়ে অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধান ও উত্তোলন বাড়ানোর দাবি জানিয়েছেন। জ্বালানি সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী ইশতেহারে দীর্ঘমেয়াদী কৌশল তুলে ধরার আহ্বান জানিয়েছেন সিপিটি। শিল্প খাতে জ্বালানি সংকটের কারণে উৎপাদন যেমন ব্যাহত হচ্ছে, তেমনি বাড়ছে পণ্য তৈরির খরচও। এতে কমছে প্রতিযোগিতা সক্ষমতা। অন্যদিকে বেড়ে চলছে জ্বালানি খাতে ভর্তুকির পরিমাণ, চলতি বছর যা 68,000 কোটি টাকা। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীরা জানাচ্ছেন তাদের কারখানাগুলো তীব্র জ্বালানি সংকটে ভুগছে। রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডির আয়োজিত আলোচনায় এলএনজি আমদানি বাড়ানোর দাবি জানান তারা। Internal gas supply is mainly dependent on a single well, that is Bibiana. কোনো কারণে যদি ফেল করে বা ওরা ওভারহোলিং এ যায়, তাহলে কিন্তু বাংলাদেশে এনার্জি সিকিউরিটি বলে কোনো কথা নাই। হোয়াট ইজ দ্য কন্টিনজেন্সি প্ল্যান হিয়ার? ইজ ইট রিজেম্বলড ইন দ্য বাজেট? শর্ট টার্ম প্ল্যানে এলএনজি ছাড়া কোনো গতি নেই। পাওয়ার সেক্টরে গ্যাসে অথবা ইলেকট্রিসিটিতে এক ধরনের ইনডিরেক্ট সাবসিডি দিয়ে, স্পেশাল প্রাইস দিয়ে আমাদেরকে সাপোর্ট করা, যাতে আমরা কম্পিটিটিভ থাকতে পারি কম্পেয়ার টু আওয়ার কম্পিটিটরস লাইক ভিয়েতনাম, ইন্ডিয়া, পাকিস্তান। আলোচনায় বলা হয় 2030 সাল নাগাদ মোট চাহিদার 75% সরবরাহ হতে পারে এলএনজি থেকে। সাশ্রয়ী মূল্যে জ্বালানি সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদী কৌশল কি হবে তা সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে থাকা উচিত বলে মনে করে সিপিটি। আগামীতে ইলেকশন হলে ইলেকশন ম্যানিফেস্টোর ভিতরেও আমাদের যে যে জিনিসগুলো আনা দরকার জ্বালানি রূপান্তরের জন্য, সেই জায়গাগুলোরও যদি বিষয় বা বিশ্লেষণগুলো আমরা পাই, সেটাও আমাদের জন্য একটা পাওনা হতে পারে। সরকারের দিক থেকে নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভরতা বাড়ানোর পরিকল্পনা আসলেও নতুন বাজেটে সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য বাজেট বরাদ্দ কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন আলোচকরা। আমাদের যে রিসোর্সগুলো দরকার হবে তা আমাদের অ্যাভেইলেবল থাকবে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে দূষণ রোধে ফাঁকা জায়গা, বাসাবাড়ির ছাদে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে পূর্বাচলের হাড়ারবাড়ি চত্বরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সবুজায়ন কর্মসূচি উদ্বোধন করেন উপদেষ্টা। বলেন, পরিবেশ ধ্বংস করে আবাসন তৈরির বিষয়টি কোনোভাবেই কাম্য নয়। এ সময় ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ আজিজ বলেন, আগের মতো বিভিন্ন সংস্থার সঙ্গে সিটি কর্পোরেশনের কোনো দ্বন্দ্ব নেই। সরকারি সব সংস্থার সঙ্গে সমন্বয় করে নগর কর্তৃপক্ষ কাজ করছে। সেগুলো কিন্তু আমরা প্রায় মিটিয়ে দিয়েছি। এখন ঢাকার ভিতরে এই মুহূর্তে
ঘাস দিয়ে, আইভি লতা দিয়ে, অন্যান্য যেটা সহজলভ্য তা দিয়ে যদি আমরা ঢেকে যাই তাহলে ধূলি দূষণটা আমাদের কমবে। কারণ একটা প্রাকৃতিক ব্যবস্থা আপনি ভেঙে দিলে এটা আর আপনি ঠিক করতে পারবেন না। আমি আপনাকে 5000 প্লট দিতে পারবো, কিন্তু আমি আপনাকে একটা গড় ইকোসিস্টেম এটা আর আমি সৃষ্টি করে দিতে পারবো না, আপনিও পারবেন না। অতীতে বৃক্ষরোপণ কর্মসূচিগুলো ঠিকমতো সাস্টেইন করে নাই, এটার একটি বড় কারণ হচ্ছে ভেন্ডর দিয়ে, প্রাইভেট ভেন্ডর দিয়ে সবুজায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে এক ধরনের কমার্শিয়ালাইজেশন হয়েছে, আপনারা জানেন। তো সেই ক্ষেত্রে যতটুকু কাজ হয়েছে তার চেয়ে বেশি আসলে কমার্শিয়াল স্বার্থটা জড়িত ছিল। আমরা এবার সরকারি সংস্থার সাথে মিলে কাজ করতে চাই। এনবিআর চেয়ারম্যানের অপসারণ ও যৌক্তিক সংস্কারের দাবিতে আজও কলম বিরতি পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা। সমবেত হওয়া ঠেকাতে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে অবরুদ্ধ রাখার অভিযোগ করেন তারা। আন্দোলনকারীরা বলেন, রাজস্ব ভবনের 2 প্রবেশ পথে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তারা ভবনে প্রবেশ ও বের হওয়ার গেট বন্ধ করে দিয়েছেন। সেবা প্রার্থী, সাংবাদিক, কর্মকর্তা কেউই ঢুকতে বা বের হতে পারছেন না। 2 সপ্তাহ ধরে ভোক্তাকে বেশি দামে চাল কিনতে হলেও এর যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছেন না খোদ বিক্রেতারাও। বরাবরের মতোই তাদের অভিযোগের তীর মিলারদের দিকে। যদিও চালকল মালিকদের দাবি, অসাধু মজুতদাররা বাড়িয়েছেন ধানের দাম। তবে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধিকে অসাধু ব্যবসায়ীদের কারসাজি হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। ভোক্তাকে স্বস্তি দিতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভোক্তার ডিজি। চালের তো দাম বাড়ছে, খাবো এখন আমরা কোনটা? ঈদ পার করে এসেই এরকম একটা ধাক্কা, জবাবদিহি করতে হয় না কারো কাছে, যে জন্য এইভাবে বাড়তি নিতে পারতেছি। ক্রেতাদের এমন আক্ষেপের কারণ, ভরা মৌসুমে খুচরা বাজারে হঠাৎ করে বাড়তি দামে কিনতে হচ্ছে চাল। বাজার ঘুরে জানা গেল 2 সপ্তাহে প্রতি কেজি মোটা চালে 2 থেকে 3 টাকা আর সরু চালে 7 থেকে 8 টাকা বেড়েছে দাম। বিক্রেতাদের দাবি, বেশি দামে কিনেছেন তাই বিক্রিও করছেন বেশিতে। ঈদের আগে এবং ঈদের পরে 400 টাকা প্রতি বস্তা। তো আমরা বেশি দিয়ে কিনে এলে তো কম দিয়ে বিক্রি করতে পারবো না। হঠাৎ করে চালের দাম ঊর্ধ্বমুখী হলেও বিক্রেতারাই বলছেন বাজারে চালের কোনো সরবরাহ সংকট নেই, বাড়েনি চাহিদাও। পরিবহন ব্যয় বা শ্রমিকের মজুরি বাড়ার তথ্যও নেই তাদের কাছে। ঈদের পরে আঁকলাম যে 8 থেকে 10 টাকা বাইরে গেলাম, আমরা তো অবাক, বুঝছেন নি, এরকম বার কথা না। এই বছর তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর চালগুলো উঠছে, কোনো বন্যা ছিল না, অন্য কোনো সমস্যা ছিল না। তো ওই দিক থেকে এখন বাড়ার কারণ কি? ঠিক কত টাকা খরচ বেড়েছে সেই তথ্য বিক্রেতারা জানাতে না পারলেও কেজিতে 8 টাকা পর্যন্ত বেশি দামে কেন চাল কিনতে হচ্ছে ভোক্তাকে, এমন প্রশ্নের উত্তরে মিল মালিকদের দাবি, হঠাৎ করে ধানের দাম বৃদ্ধির মাসুল গুনতে হচ্ছে চালের বাজারের ভোক্তাদের। স্টক বিজনেসের নাম করে বিভিন্ন পেশার মানুষ, শুধু ধানের কথা বলবো না, ধান, গম, সরিষা, ভুট্টা কিনে রেখে দিচ্ছে। তাতে বাজার ব্যবস্থাপনার যে একটা চেইন থাকে, এটা মিলারদের কাছে আর থাকে না। আমরা তাদের কাছ থেকে ধান কিনতে বাধ্য হচ্ছি। এই অবস্থায় ভোক্তাকে স্বস্তি দিতে সরকারি তদারকি বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। চালকল মালিক, বড় ব্যবসায়ী এবং কর্পোরেট হাউসের মালিক, তারা এবং তাদের সংঘাত যারা আছে সবাই এর সঙ্গে জড়িত। সরকার পর্যাপ্ত পরিমাণে মনিটরিং ব্যবস্থাটাকে জোরদার করতে পারে, তাহলে সম্ভবত মজুতটা কমিয়ে আসবে এবং বাজারে চালের সরবরাহ বৃদ্ধি। ধান চালের বাজার অস্থিতিশীল করার প্রমাণ পেলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। যে সমস্ত জায়গায় চালকল আছে তারা খাদ্য অধিদপ্তরের কোনো আইনের ব্যত্যয় ঘটছে কিনা, অন্যান্য পাইকারি, খুচরা, সাপ্লায়ার এবং কেউ ব্যবস্থা নিতে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ইতিমধ্যেই চাল উৎপাদন এলাকাগুলোতে তদারকির কাজ শুরু হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। তার সাথে ভোক্তা অধিকার। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। নতুন করে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে মারা গেছেন 6 জন, আক্রান্ত সংখ্যাও 100 ছাড়িয়েছে। রোগীর চাপ সামলাতে জেনারেল হাসপাতালে খোলা হয়েছে 20 শয্যার আইসোলেশন সেন্টার, দেয়া হচ্ছে টিকাও। অনেক বিশ্বাসের ক্যামেরা, শফিকুল আলমের প্রতিবেদন। করোনার সংক্রমণ ঠেকাতে দেয়া হচ্ছে ভ্যাকসিন, একই সঙ্গে চলছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। চলতি মৌসুমে গত 4 জুন চট্টগ্রামে প্রথম করোনা শনাক্তের পর প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। 6 জনের মৃত্যুর পাশাপাশি আক্রান্ত শতাধিক। এমন বাস্তবতায় রোগীর চাপ সামাল দিতে সিটি কর্পোরেশন পরিচালনাধীন জেনারেল হাসপাতালে খোলা হয় 20 শয্যার আইসোলেশন সেন্টার। অক্সিজেন যে সরবরাহ করা হচ্ছে
তারপরে এখানে আমরা রোগীগুলোকে কেয়ার নেওয়ার জন্য এখানে আমাদের নার্সিং ফ্যাসিলিটিস, ডক্টরস ফ্যাসিলিটিস, স্টাফ ফ্যাসিলিটিস সব কিছু রয়েছে এবং আরও কিছু লোকবল আমাদের দরকার, সেটা আমরা করে দিচ্ছি। তো সোফার এই আইসোলেশন সেন্টারগুলো আরও বেশি দরকার। আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে পর্যাপ্ত অক্সিজেন ও ভেন্টিলেটরের সুবিধা, আছে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থাও। আগেও দিয়েছি, আমাদের তেমন কোনো অসুবিধা মনে হয়নি, এখনও দিয়েছি, কোনো অসুবিধা মনে হয়নি। জ্বর কাশি যেহেতু নেই সেই জন্য এখনো ভালো আছি। এইভাবে যে আপনারা দেবেন আমরা চিন্তাও করিনি আগে, হ্যাঁ, এখন এটা পেয়ে আমরা খুবই ভালো লাগছে। আইসোলেশন সেন্টার অফ করোনা, তারপর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। এনএসএ ডেঙ্গু আমরা নর্মাল করি, ফ্রি করি। তারপর অ্যান্টিজেন টেস্টগুলো আমরা 50% নিব, সেল কাউন্ট আমরা 50% নিব। করোনা চিকিৎসায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে ডেডিকেটেড হাসপাতাল ঘোষণার পাশাপাশি চট্টগ্রাম মেডিকেলেও চলছে কার্যক্রম। সরকারি 4টি সহ 10টির বেশি RT-PCR ল্যাবে করা হচ্ছে করোনার পরীক্ষা। সিভিল সার্জন বলছেন মজুদ আছে 80,000 ভ্যাকসিন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে বরগুনায় নতুন করে আরও 81 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, মারা গেছে একজন। আরও তথ্য জানাতে বরগুনা জেনারেল হাসপাতালে আছেন রিপোর্টার সাইফুল মিরাজ, সরাসরি যাচ্ছি তার কাছে। মিরাজ, দেখুন, বরগুনায় ডেঙ্গু আক্রমণের কারণে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রায় প্রতিটি বাড়িতেই এখন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে। গত 24 ঘন্টায় জেলায় নতুন করে আরো 81 জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2641 জনে এবং এই মুহূর্তে বরগুনা জেলায় 243 জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন, যার মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন 197 জন রোগী। অন্যদিকে একটি ভালো খবরও আছে যে বরগুনায় ডেঙ্গু আক্রান্ত সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে, ঠিক তেমনি কিন্তু অনেক মানুষ সুস্থ হয়ে বাড়িও ফিরছেন। মোট আক্রান্তদের মধ্যে 2398 জন এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অন্যদিকে গতকাল বরিশালে চিকিৎসাধীন অবস্থায় বরগুনার পাথরঘাটার সাধনা রানী নামে এক নারী মারা গিয়েছেন। তো এ নিয়ে কিন্তু বরগুনার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। এ কারণে যারাই ডেঙ্গু পজিটিভ হচ্ছেন তারাই কিন্তু হসপিটালে এসে ভর্তি হচ্ছেন। চিকিৎসকরা কিন্তু বলছেন যে হসপিটালে এই মুহূর্তে যেসব রোগীরা ভর্তি আছেন তাদের মধ্য থেকে প্রায় 60% রোগীকেই আসলে হসপিটালে নিয়ে আসার মতো অবস্থা তৈরি হয়নি, তাদেরকে বাড়িতে রেখে চিকিৎসা প্রদান করা সম্ভব ছিল। কিন্তু আতঙ্কিত হয়ে যাওয়ার কারণে তারা সেই হসপিটালে ভর্তি হচ্ছেন। এর ফলে হসপিটালে রোগীর চাপ বৃদ্ধি পাচ্ছে। তারা বলছেন যে যেসব ক্রিটিক্যাল রোগী রয়েছেন তাদেরকে অতিরিক্ত চাপের কারণে তাদেরকে চিকিৎসা সেবা প্রদান করতে বেগ পেতে হচ্ছে। অন্যদিকে বরগুনায় কিন্তু ডেঙ্গু আক্রমণ মহামারী আকার ধারণ করলেও কিন্তু এখানে আইসিইউ সুবিধা এই হসপিটালে চালু করা হয়নি। এর ফলে কিন্তু অনেক রোগীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল কিংবা ঢাকায় প্রেরণ করা হচ্ছে, যারা এর মধ্যে কয়েকজন কিন্তু বরিশাল অথবা ঢাকা যাওয়ার পথে মারাও গিয়েছেন। তো বরগুনা জেনারেল হসপিটালে আইসিইউ চালুর জন্য কিন্তু স্বাস্থ্য বিভাগ উদ্যোগও নিয়েছে। তো এই ছিল বরগুনা জেনারেল হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ। বগুড়া জেনারেল হসপিটাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিরাজ। বিদেশে ভালো কাজের প্রলোভনে সর্বস্ব হারিয়েছে ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার 12টি পরিবার। গত 8 মাস ধরে একটি বাড়িতে আটকে রাখা হয়েছে তাদের। কাজ না দিয়ে উল্টো আরও টাকা পাঠানোর কথা বলছে দালাল চক্র, দেয়া হচ্ছে হুমকিও। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী একজনের পরিবার। বাদী পক্ষকে আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ পুলিশের। লুটাস রহমান সোহাগের রিপোর্ট। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাকমারি গ্রামের কৃষক মোহাম্মদ হানিফ জীবিকার তাগিদে তার ছেলে সজীব হোসেন 8 মাস আগে 4.5 লাখ টাকা খরচ করে কাতার যান, কিন্তু এখনো তার কোনো চাকরি নেই পর্যাপ্ত খাবারও। একই অবস্থা একই গ্রামের বিধবা নারী নূরজাহান বেগমের ছেলে সাইদুল ইসলামের। অভিযোগ উঠেছে স্থানীয় নজরুল ইসলাম ও তার কাতার প্রবাসী ছেলে মাসুম বিল্লাহ মামুন কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার সজীব সাইদুল সহ 12 জনের কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়ে কাতারে নিয়ে যান। সেখানে নেওয়ার পর তাদের আটকে রাখা হয়েছে একটি বাড়িতে। কাজকর্ম দেয় না, কোনো খাওয়া দেয় না ঠিক মতো, উল্টো টাকা চাচ্ছে, খুব জুলুম অত্যাচার হচ্ছে। আমি এখানে আর থাকতে পারছি না, দেশে ফেরত যেতে চাই, আমার টাকা পয়সা সে ফিরিয়ে দিই। কোনো উপায় না পেয়ে থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী একজনের পরিবার। নাদের হাল করে, তারা কথাবার্তা আমাদের শোনে না, মেনেও নেয় না, আমার ছেলেবেলে কাজও দেয় না। আমরা আইনের কাছে সুষ্ঠু বিচার চাই, এইটুকুই শেষ কথা। আমার থানায় অভিযোগের পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্তের পরিবার। বাড়িতেই তালা ঝুলছে, মোবাইল ফোনও বন্ধ। দ্রুত আমার ছেলে বাড়ি আসুক, পরবর্তীতে এরকম কাজ কেউ না করে। আইনের কাছে আমরা বিচারও চাই, আবার এদের সুস্থ কাজ অথবা টাকা দুটো আমরা চাই। পুলিশ বলছে অভিযোগের ভিত্তিতে স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করা হলেও অভিযুক্তরা পলাতক থাকায় সম্ভব হয়নি। যেহেতু নগদ টাকা লেনদেনের বিষয়, এই জন্য বাদীকে আমরা পরামর্শ দিয়েছি
বিজ্ঞ আদালতের মাধ্যমে বিষয়টা সমাধান করা হয়। ভুক্তভোগীদের তথ্য মতেই তারা এখন পর্যন্ত কাতারের সালাল মোহাম্মদ এলাকায় একটি বাড়িতে অবস্থান করছেন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। প্রতারণার মাধ্যমে দিনাজপুরের এক ব্যবসায়ীর কাছে থেকে 2 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। দুপুরে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, বিদেশি ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে প্রতারকরা ওই ব্যবসায়ীর কাছে থেকে অর্থ হাতিয়ে নেয়। বিষয়টি বুঝতে পেরে 15 জুন মামলা করেন ভুক্তভোগী। এরপর রাজধানীর পল্লবী ও বনানী এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে 4টি মুঠোফোন, 8টি সিম কার্ড ও একটি গাড়ি। চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পিবিআই। প্রথমে 10 লাখ টাকা দিয়ে শুরু করে, পরে 20 লাখ, 5 লাখ, 7 লাখ এরকম বিভিন্ন অঙ্কের টাকা নিতে থাকে এবং নগদ ক্যাশ টোটালে 2,06,00,000 টাকা নিয়ে নেয়। মূল আসামিদের 2 জনকে আমরা গ্রেপ্তার করি এবং এর ভিতরে শফিকুল ইসলাম তিনি অন-64 করেন এবং অন-64 ভয়াবহ তথ্য দেন কীভাবে তারা প্রতারণার মাধ্যমে এই ফাঁদটা পাতেন এবং কিভাবে তারা টাকাগুলো ধাপে ধাপে গ্রহণ করেছেন। নৌবাহিনীর বহরে যুক্ত হলো 3টি অত্যাধুনিক ড্রাইভিং বোট পানকৌড়ি, গাংচিল ও মাছরাঙা। আধুনিক প্রযুক্তি সম্পন্ন জাহাজগুলো সমুদ্র নিরাপত্তা ও উদ্ধার অভিযানের সক্ষমতা বাড়াবে বলে আশা নৌবাহিনীর প্রধানের। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। লম্বা সাইরেন আর ঘণ্টা বাজিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে পথ চলা শুরু হলো নতুন 3 ডাইভিং বোট পানকৌড়ি, গাংচিল ও মাছরাঙার। বৃহস্পতিবার সকালে খুলনা নেভাল জেটিতে জাহাজগুলোর কমিশনিং ফরমান তুলে দেন বাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। প্রতিটি ডাইভিং বোট দৈর্ঘ্যে 38.90 মিটার আর প্রস্থে 9 মিটার, ঘন্টায় সর্বোচ্চ 15 নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম। বোটগুলোতে রয়েছে আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম, রয়েছে 12.7 মিলিমিটার হেভি মেশিন গান, সার্ভেইলেন্স র্যাডার, জিপিএস, ইকো সাউন্ডার সহ উন্নত ডাইভিং ও সেন্সর পদ্ধতি। জাহাজ 3টির কমিশনিং করে নৌপ্রধান জানান, ডাইভিং বোটগুলো সামুদ্রিক নিরাপত্তা, সম্পদ রক্ষা, জলদস্যু দমন ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই 3টি ডাইভিং বোট সংযোজনের ফলে সোয়ার্জ কমান্ডের কার্যদক্ষতা আরও বেগবান হবে এবং তারা দেশ ও জনগণের সেবায় নিজেদেরকে আরও অধিকভাবে নিয়োজিত করতে সক্ষম হবেন। খুলনা শিপইয়ার্ডে 2021 সালে নির্মাণ শুরু হয় জাহাজগুলোর। কাজ শেষে গত 5 মে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। প্রযুক্তি নির্ভর এই 3টি ডাইভিং বোট বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হওয়ার মাধ্যমে ত্রিমাত্রিক সক্ষমতা অর্জনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল নৌবাহিনী, যা সমুদ্র নিরাপত্তা ও উদ্ধার অভিযানে নতুন দিগন্ত উন্মোচন করবে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। পরমাণু কর্মসূচি নিয়ে আগামী সপ্তাহে ফের আলোচনায় বসছে ইরান যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেছেন, ইরানের সব পরমাণু কেন্দ্র ধ্বংস হওয়ায় চুক্তির বিষয়টি এখন আর মুখ্য নয়। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড জানান, ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনা পুরোই ধ্বংস হয়েছে। একই সুরে কথা বলেছেন সিআইএ পরিচালক। ইরানও স্বীকার করেছে এসব কেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 12 দিনের রক্তক্ষয়ী সংঘাত শেষ হয়েছে ইরান ইসরায়েলের মধ্যে। ক্ষয়ক্ষতি আর হতাহত হয়েছে দুপক্ষেরই। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় 627 জন প্রাণ হারিয়েছেন, আহত প্রায় 5000। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে তেহরান, কেরমানশাহ ও ইস্পাহানে। ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল আলী সাদমানির নিহত হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে তেহরান। সংঘাত থামলেও ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। বুধবার আইআরজিসির গ্রাউন্ড ফোর্সের প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর বলেন, ইরানের যোদ্ধারা প্রস্তুত রয়েছে। শত্রুপক্ষ ভুল করলে আগের মতোই শক্ত প্রতিক্রিয়া পাবে। দেশ রক্ষায় এক মুহূর্ত পিছপা হবে না বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার ক্ষয়ক্ষতি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন বিমান হামলার পর ইসরায়েলি গুপ্তচররা ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় গিয়েছিল। তারা দেখেছে স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড জানিয়েছেন, ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পুরোই ধ্বংস হয়েছে। একই সুরে কথা বলেছেন সিআইএ এর পরিচালক জন র্যাটক্লিফ। তিনি বলেন, মার্কিন বাহিনীর হামলা ইরানের পরমাণু স্থাপনা কয়েক বছর পিছিয়ে দিয়েছে। ইরানও স্বীকার করেছে এসব কেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরান ইসরায়েল সংঘাত শেষের পর পরমাণু কর্মসূচির বিষয়ে ফের আলোচনায় বসতে যাচ্ছে তেহরান, ওয়াশিংটন। ন্যাটো সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে ইরানের সঙ্গে বসবেন মার্কিন বিশেষ দূত। যদিও মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন চুক্তি না হলেও কিছু যায় আসে না, কারণ ইরানের সব পরমাণু কেন্দ্রই ধ্বংস হয়ে গেছে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের চাপ দেওয়ার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। তিনি দাবি করেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছেন, যা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ থেকেই এসেছে। অন্যদিকে আরব মিডিয়াগুলোর দাবি, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর ইসরায়েলকে ব্যাপক সামরিক সহায়তা দিচ্ছে পশ্চিমা দেশগুলো। ইরাকি গণমাধ্যম নয়া একটি মানচিত্রের ছবি প্রকাশ করেছে, যেখানে ফিলিস্তিনের আকাশসীমায় প্রবেশকারী বেশ কয়েকটি বিমানের গতি দেখানো হয়েছে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর চীন সফরে গেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীও বেইজিং সফর করছেন বলে জানা গেছে। মৌসুমী সাথী, সময় সংবাদ। টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির 25 বছর পূর্তিতে আবেগাপ্লুত সাবেক ক্রিকেটাররা। রজত জয়ন্তী আয়োজনের অংশ হতে পেরে রোমাঞ্চিত তারা। তবে এলিট ফরম্যাটে বাংলাদেশের পরিসংখ্যান কষ্ট দেয় বাসার পাইলট রফিকদের। মাকসুম আলম খানের রিপোর্ট। সাদা পোশাকে আন্তর্জাতিক ক্রিকেটে 25 বছরের পথ চলা, 2 যুগেরও বেশি সময়ে কয় ধাপ ওপরে উঠল টেস্ট দল। বেশ ধুমধাম করে রজত জয়ন্তী পালন হচ্ছে, যা প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু মূল যে বিষয়গুলো, অর্থাৎ পারফরমেন্সে উন্নতি কিংবা টেস্ট ক্রিকেট কাঠামোকে শক্তিশালী করা, এগুলো নিয়ে ভাবনা আসলে কতটুকু? টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির রজত জয়ন্তীর আনন্দ আয়োজনের মাঝে একটা পরিসংখ্যান মনে করিয়ে দেয়া যাক। 25 বছরে জেতা হয়নি 25টা ম্যাচও। এলিট ফরম্যাটে পুয়ার রেজাল্ট কার্ড। 25 বছরে কি এখন আমরা টেস্ট ম্যাচে শিক্ষা নিতে পারি নাই? 3 ভাগেরই আপনি জিতছেন আপনার জিম্বাবুয়ের সাথে, অবভিয়াসলি চিটাগাং এ আফগানিস্তানের সাথে। সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট যদি বলেন টেস্ট ক্রিকেটে ইন্ডিয়ার সাথে হারলাম 2 দিনের খেলা, এবং একটা সময় ইন্ডিয়ানরা 8-9 রান করে আমাদের টার্গেট দেওয়ার হারিয়ে দিয়েছে। ওই টেস্ট ম্যাচটা আসলে আমি একদম ভুলে যেতে চাই। আমাদের কাছে এটা স্বপ্নের মতো ছিল প্রথম টেস্ট ম্যাচ। তখন এরকম টাকাও ছিল না, এখন টাকা অনেক, কিন্তু ক্রিকেটের মানটা অনেক নিচে নেমেছে। টেস্ট ক্রিকেটে আমরা আরও কনসিস্টেন্ট হওয়া উচিত ছিল, সেই হতাশাটা তো একটু আছে। আমরা কি করে ভবিষ্যৎ খেলোয়াড় বানাবো, কোনো জায়গায় লিগ হয় না, কোনো জায়গায় কোয়ালিফিকেশন, মানে সব ধরনের সব জায়গায় ফ্যাসিলিটিসগুলোর অভাব তৈরি করে রেখে দিয়েছি। মাঠ নাই, বোলিং অ্যাবিলিটি আমি বেড়েছে, তখন সাথে সাথে ব্যাটিংটাও আসলে অত ভালো হয়নি। যাদের হাত ধরে শুরু, হতাশার শেষ নেই, তবে এত কিছুর পরও আশা ছাড়ছেন না তারা। এই মুহূর্তে আমাদের প্রয়োজন যে ক্রিকেটটা ছড়িয়ে দেওয়া সারা বাংলাদেশে, সারা বাংলাদেশের জন্য একই সুযোগ সুবিধা আমরা মেক শিওর করতে পারি। 1 থেকে 3, 4, 5-এর মধ্যে একটা ভালো টেস্ট প্লেইং কান্ট্রি হতে পারতো। ইন্ডিয়া টিম বা অস্ট্রেলিয়া টিম বা ইংল্যান্ড টিম যেভাবে খেলছে, ঠিক তারই কাছাকাছি সমতুল্য একটা টিম হতে পারতো। এই মেধাটা কিন্তু বাংলাদেশ টিমের ম্যাক্সিমাম খেলোয়াড়দের মধ্যে আছে। দেশে ক্রিকেটটা ডেভেলপ হোক, আমরা চাই না যে কেনিয়ার মতন আমাদের দেশে ক্রিকেটটা হোক। দেশকে টেস্ট স্ট্যাটাস উপহার দেয়া এই সেনানীদের পরামর্শ নিয়ে কার্যকর পদক্ষেপ নেবে বিসিবি। রজত জয়ন্তী উদযাপনের মুহূর্তে এটাই আশা ক্রিকেট প্রেমীদের, নইলে যে এই প্রবাদই সত্য হবে, আগে পাছে লণ্ঠন, কাজের বেলায় ঠনঠন। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অনেক সহজ কোশ্চেন হয়েছে, পরীক্ষা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। তুলনামূলক সহজ ছিল, অন্ধকার গলি মিস যাবে, আমার A+ মিস যাবে না। এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু, 12.5 লাখ শিক্ষার্থীর অংশগ্রহণ। করোনা ও ডেঙ্গু সংক্রমণ ঠেকাতে বিশেষ তৎপরতা, প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর অবস্থান উপদেষ্টার। এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের খবরে স্বস্তি প্রকাশ ইউরোপীয় ইউনিয়নের। রাষ্ট্রদূত মিলারের সঙ্গে বিএনপির বৈঠক, ইসির সম্পূর্ণ স্বাধীনতায় জোর সালাউদ্দিনের। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়ের।